নমস্কার। গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন নেহারঞ্জন গুপ্তর লেখা উপন্যাস বকুল গন্ধে বন্যা এলো। আজ শুনবেন উপন্যাসটির ৩য় পর্ব। চলুন শুরু করি তাহলে। আরও 4টে বছর মিনতির জীবনে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, বসন্ত এলো এবং চলে গেল। এবং সেই গত 4 বছরের সঙ্গে সঙ্গে কৈশোর পার হয়ে কিশোরী মিনতি যৌবনে পা দেয়। যৌবন ঢলঢল দেহে রূপ যেন উছলে পড়ে মিনতি। আর সেই সময় এক সন্ধ্যায় মিনতি যখন তার ঘরের মধ্যে বসে আপন মনে তানপুরাটা নিয়ে গান গাইছে, রতিকান্তর গৃহে এলো ফিল্ম ডাইরেক্টর সুকোমল চৌধুরী। শুধু সুকোমল চৌধুরী নয়, কুমার সুকোমল চৌধুরী, মৌরিপুর স্টেটের কুমার, বয়স 28-29-এর মধ্যে, রোগা পাতলা চেহারা, প্রশস্ত উন্নত ললাট, মাথা ভর্তি কোকড়া কোকড়া চুল, খড়গের মতো উন্নত নাসা, দুটি চক্ষে বুদ্ধির প্রাচুর্য, দৃঢ়বদ্ধ ওষ্ঠ। রাজবাড়ির ছেলেই শুধু নয়, শরীরে যেন রাজকীয় আভিজাত্য স্পষ্ট। দামি গাড়ি থেকে এসে নামলেন সুকোমল চৌধুরী। ওষ্ঠে ধৃত দামি সিগারেট। একদা রতিকান্তর সঙ্গে কলেজ জীবনে বন্ধুত্ব হয়েছিল। সেই বন্ধুত্বের খাতিরেই বহুবার রতিকান্ত কুমারকে তার নিজ গৃহে আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু কুমার আসেনি এতদিন। অকস্মাৎ আজ এসে হাজির। কিন্তু গাড়ি থেকে নেমে মিনতির গানের সুর শুনেই যেন থমকে দাঁড়ায় কুমার সুকোমল, এবং যতক্ষণ গান চলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে। তারপর ডাকে, রতিকান্ত। কে? কোথায় হে? আমি সুকোমল। বাহিরে বের হয়ে সাদর অভ্যর্থনা জানায় রতিকান্ত। আরে সুকোমল যে, এসো এসো, কি সৌভাগ্য। হ্যাঁ, সত্যি তাহলে তুমি এলে? কিন্তু একটু আগে তোমার বাড়ির মধ্যে কে গান গাইছিল বলো তো? গিন্নি নাকি? আরে না না, ও তো মিনতি। মিনতি? হু ইজ সি? বসো বসো। রিয়েলি সি ইজ এ জুয়েল। মল্লিকা সেদিন বাড়ি ছিল না ওই সময়, তার বোনের বাসায় বেড়াতে গিয়েছিল। মিনতির অনিচ্ছা সত্ত্বেও তাকে এক প্রকার জোর করে টেনে এনে কুমার সুকোমল চৌধুরীর সঙ্গে রতিকান্ত মিনতির আলাপ করিয়ে দিল, এবং ওই ঘটনার দিন 2 পরে কুমার স্টুডিওতে ডেকে পাঠালো রতিকান্তকে। কুমার তখন তার বইয়ের শুটিংয়ে ব্যস্ত ছিল। রতিকান্তকে তার অফিসে বসতে বললে। শুটিং শেষ হলে অফিস ঘরে এসে ঢুকল কুমার সুকোমল। তারপর কি ব্যাপার, এত জরুরি তলব? একটা প্রস্তাব আছে তোমার কাছে। প্রস্তাব? হ্যাঁ, সেদিন যে মেয়েটিকে তোমার ওখানে দেখলাম, ওই যে মিনতি নাকি, সে কে তোমার হয় বলো তো? কেন বলোই না? কোনো রিলেশন নেই বলে সংক্ষেপে মিনতির পরিচয়টা দিল রতিকান্ত। আই সি। তা ওকে যদি আমার কোম্পানিতে এক্সক্লুসিভ আর্টিস্ট করে নিই? আপাতত 500 করে মাস মাস মাইনে দেবো। কি বলো, রাজি আছো? এ তো আনন্দের কথা। তবে আমার স্ত্রীর সঙ্গে ও মিনতির সঙ্গে একবার পরামর্শ করে তবে তোমাকে জানাবো। বেশ, তাই জানিও। নেক্সট বই আমার সামনের মাস থেকেই শুরু করব। ওকে পেলে নায়িকার রোলটা আমি ওকেই দেব। তোমাকে আমি 2-1 দিনের মধ্যেই জানাবো ভাই। সেদিনকার মতো রতিকান্ত বিদায় নিয়ে চলে এলো। বাড়ি ফিরে রতিকান্ত মিনতির সামনেই মল্লিকাকে কথাটা জানালো। মল্লিকা শুনেই বলে, না, ও ফিল্মে নামবে না। কিন্তু এবারে প্রতিবাদ জানায় মিনতি। সে বলে, কেন দিদি, এতে তুমি অমত করছো কেন? এমন একটা চান্স যখন এসেছে। থাম তো তুই, ঝাঁঝিয়ে ওঠে মল্লিকা। না না মল্লিকা, সত্যি এ ব্যাপারে তুমি অমত করো না। রতিকান্ত বলে, এ সুযোগ যখন মিনুর জীবনে এসেছে, তাছাড়া কুমারের মতো অমন বড় ডাইরেক্টর দেখবে, মিনু নিশ্চয় একদিন এ লাইনে সেন্সেশন ক্রিয়েট করে দেবে। হ্যাঁ হ্যাঁ, আরও 10 জন যেমন এ লাইনে চমক লাগাচ্ছে, তাদেরই মতো ও যে কম চমক লাগাবে তা কি আমি জানি না? বলতে বলতে মল্লিকা ঘর থেকে বের হয়ে গেল। আসল কথা, সন্তানহীনা মল্লিকা এই 4 বৎসরে সত্যিই মিনতিকে ভালোবেসেছিল, আর সেই কারণেই আজ আর সে মিনতিকে ওই লাইনে যেতে দিতে চায় না। ওই লাইনের অভিনেতা অভিনেত্রীদের সম্পর্কে অনেক কথাই যে অনেক সময় মল্লিকার কানে আসতো, কিন্তু
মিনতি তার জীবনের এত বড় সুযোগটা হারাতে চাইল না। স্বামী, স্বামীর ঘর আর সে সব স্বপ্নই কৈশোরোত্তীর্ণ মিনতির মন থেকে মিলিয়ে গিয়েছে। সেই মধুর রাত্রের কথা আর সেই একটি রাত্রে পরিচিত মুখটির কথাও প্রায় তার স্মৃতিপট থেকে মুছে গিয়েছে। নিষ্ঠুর বাস্তবের সামনে মুখোমুখি আসছে দাঁড়িয়ে। সংসারে আজ যখন আপনার জন কেউ নেই, তখন তার পক্ষে এমনি সুযোগটাকে অস্বীকার করার মতো বাতুলতা আর কি থাকতে পারে? তাই মিনতি নিজেই মল্লিকাকে বোঝাবার চেষ্টা করে, কিন্তু মল্লিকার সেই একই কথা, ও লাইনে মিনতিকে সে যেতে দেবে না। মিনতি বলে, তবে আমি বা কী করবো বলো? তোর আমি বিয়ে দেব মিনু। কি বললে? মিনতি চমকে ওঠে। বিয়ে? না দিদি, আর বিয়ে নয়। তাছাড়া বিয়ে তো আমার একবার হয়ে গিয়েছে। সে আবার একটা বিয়ে নাকি? সেটা অন্যের চোখে বিয়ে কিনা জানি না, তবে আমার স্বামী সেই। অবাক বিস্ময়ে তাকায় মল্লিকা কথাটা শুনে মিনতির মুখের দিকে। মিনু, হ্যাঁ দিদি, বিয়ে আর আমার হতে পারে না। আর আমার ধারণা যে আজও তিনি বেঁচে আছে এবং তার দেখাও আমি একদিন পাবই। লক্ষ্মীটি, তুমি আর অমত করো না, চাকরিটা আমাকে নিতে দাও। বেশ, তাহলে যা তোর মন চাই কর, আমি আর কি বলবো। না, তোমাকে সন্তুষ্ট মনে মত দিতে হবে। বললাম তো যা। হুম, ওরকম করে নয়, হাসি মুখে বলো যা তুই। বিরক্ত করিস না মিনু, যথেষ্ট ভালো মন্দ বুঝবার তোর বয়স হয়েছে। যা ভালো বুঝবি করবি। বেশ, তাহলে সেইটুকু ভেবেই সম্মতি দাও দিদি। মল্লিকা আর কোনো জবাব দেয় না। দু হাতে মল্লিকাকে জড়িয়ে ধরে মিনতি বলে, ভয় নেই তোমার। একটিমাত্র পুরুষই জীবনে আমার এসেছে, সেই প্রথম ও সেই শেষ। এইটুকু মিনতির ওপরে তুমি বিশ্বাস রাখতে পারো। মিনতির জীবনে সেটা যেন চতুর্থ পর্যায়। প্রথম জীবনটা কেটেছে বাবার বাড়িতে এক গণ্ড গ্রামে। প্রতিটি দিন ও রাত্রি এক হতভাগিনী মুখচোরা বিধবা মায়ের পাশাপাশি দুঃখ, বেদনা, হতাশা ও অপমানের জ্বালায়। তারপর সহসা এক নিশিরাত্রে উল্কার মতোই ছিটকে সেই মৃত্যু আবেষ্টনীর থেকে বের হয়ে এলো এবং মা গেল সেই মুহূর্তে হারিয়ে চিরকালের মতোই। এলো সরোজিনী আর সেই সঙ্গে গোপন কুৎসিত লালসার জাল বিস্তার। জীবনের দ্বিতীয় পর্যায় কাটলো আরও 4টি বছর। সহসা আবার এলো একটি রাত। এবারও রাত বটে, তবে অন্ধকার নয়, শুধু আলো আর আলো। কিন্তু এত আলো, তবু যে কি কাল ঘুম দু চোখের পাতায় নেমে এলো সে রাত্রে। ঘুম ভাঙতেই দেখল সব শূন্য, সব ফাঁকি। জীবনের সেই একটি আলোঝরা রাতের জ্যোতির্ময় পুরুষটি প্রভাতের আলোয় কোথায় যেন হারিয়ে গিয়েছে, মিলিয়ে গিয়েছে। আবার জীবনের পৃষ্ঠা উল্টালো মিনতি। জীবনে এলো রতিকান্ত ও মল্লিকা। এবং আরও 4 বছর পরে এক সন্ধ্যায় বাণীগঞ্জ সার্কুলার রোডের একটি বিরাট গেটওয়ালা একতলা বাংলো প্যাটার্নের গাড়ির গেট দিয়ে প্রবেশ করে সুসজ্জিত পার্লারে রতিকান্তর সঙ্গে গিয়ে প্রবেশ করল মিনতি। মৌরিপুর স্টেটের কুমার বাহাদুর সুকোমল চৌধুরীর কলকাতার বাড়ির চারিদিকে রাজকীয় রুচি আর আভিজাত্যের প্রকাশ। গদিয়াটা সোফার ওপরে বসে দুজনে অপেক্ষা করে। একটু পরে কুমার সাহেব এসে ঘরে ঢুকল। পরিধানে পায়জামা ও হাই কলারের ঢোলা হাতা হাঁটু পর্যন্ত ঝুল পাঞ্জাবি, পায়ে চপ্পল, ওষ্ঠে ধরা দামি সিগারেট, মাথার চুল তেমনি এলোমেলো তৈলহীন রুক্ষ, চোখে সেই অন্তর্ভেদী অথচ যেন নেশায় ঢুলো ঢুলো দৃষ্টি। পুরুষের কণ্ঠস্বর জীবনে অনেক শুনেছে মিনতি, কিন্তু কুমার সাহেবের মতো কণ্ঠস্বরের অমন বৈশিষ্ট্য জীবনে কমই সে শুনেছে। সেই সন্ধ্যায় এগ্রিমেন্ট সই হয়ে গেল চৌধুরী পিকচার্সের সঙ্গে, আপাতত 1 বছরের এক্সক্লুসিভ আর্টিস্ট হিসাবে, এবং অগ্রিম 501 টাকাও মিনতি পেল। এবং সেই দিনই এগ্রিমেন্ট করবার সময় কুমার সাহেব বললে ফিল্মে মিনতি নামটা আর চলবে না। তার নতুন নামকরণ করল কুমার সাহেব মিতা রায়। এবং দিন 7 বাদে কাগজে কাগজে প্রথম বিজ্ঞপ্তি পড়ল, চৌধুরী পিকচার্সের নবতম অবদান বন্যশিখা, প্রধান ভূমিকায় নবাগতা মিতা রায়। জীবনে চতুর্থ পর্যায়ে পা দিল মিনতি নয়, মিতা রায়। মিতা ভেবেছিল সত্যিই চিরদিন মল্লিকা তার ওপর রাগ করে থাকতে পারবে না। তাছাড়া রতিকান্ত আছে, সে নিশ্চয়ই মল্লিকাকে সঙ্গে নিয়ে তার ওখানে আসবে। কিন্তু বৃথায় আশা।
দিন, সপ্তাহ, মাস, প্রায় বছর ঘুরতে চলল। না এলো মল্লিকা, না এলো রতিকান্ত একটি দিনের জন্য ওর ওখানে। ওদিকে মিতার তখন ছবির পর ছবি হিট, সুপারহিট করে চলেছে। দু হাতে সে অর্থ উপায় করেছে। নানা বয়সে নতুন নতুন বন্ধু বান্ধবের দল তার চারপাশে এসে ভিড় করতে শুরু করেছে। নতুন গাড়ি কিনেছে, ব্যাংকে আরও অনেক টাকা জমেছে। ছবি, ছবি আর ছবি। চিত্রজগতে তখন মাত্র দুটি নাম, মিতা রায় আর কৃষ্ণকুমার। ছুঁচ পতনের শব্দটিও বুঝি শোনা যায়। প্রখর শক্তিশালী বিদ্যুৎ বাতির উত্তাপে যেন আগুনের হলকা ছড়ায়। ক্লাবস্টিকের সিকোয়েন্স, সিন নাম্বার, টেক নাম্বার ও বইয়ের নাম লিখে অ্যাসিস্ট্যান্ট এডিটর ক্যামেরার সামনে এগিয়ে যায়। স্টার্ট ক্যামেরা। অ্যাসিস্ট্যান্ট বলে, বন্নিশিকা, সিন নাম্বার 16, টেক 1। ক্যামেরা চলতে থাকে। মিনিট চারেক বাদ ডাইরেক্টর বলে, কাট, লাইটস অফ। বিচিত্র অভিজ্ঞতার একটা অনুভূতি নিয়ে বাসায় ফিরে এলো মিতা। সারাটা রাত মিতা দু চোখের পাতা এক করতে পারে না। স্টুডিও টেকিংয়ের সময় চোখ ঝলসানো আলো, ডাইরেক্টর সুকোমল চৌধুরীর টুকরো টুকরো কথা, কর্মব্যস্ততার মধ্যে বিচিত্র একটা স্তব্ধতা, সব কিছু যেন তার মনটা জুড়ে থাকে। মল্লিকাতির ইচ্ছা ছিল না সে ফিল্মে নাম লেখায়। সে অভিনেত্রীর জীবন পেশা হিসেবে গ্রহণ করে। কে জানে সে ভুল করল কি না। ভুলই করুক আর যাই করুক, জীবনে এইখানে এসে আজ তার থেমে থাকলে চলবে না। এগিয়ে তাকে যেতেই হবে। পশ্চাতের অন্ধকারে আর সে ফিরে তাকাবে না। কোনো সান্ত্বনা, কোনো স্মৃতি আজ নেই তার ফেলে আসা জীবনের কোথাও। শুধু অস্পষ্ট একখানি মুখ। কিন্তু সে মুখও আজ তার ভুলতে হবে। আর কেনই বা সে ভুলবে না? সে যখন তাকে এমনি করে ত্যাগ করে চলে গেছে, একটিবার তার কথা ভাববারও প্রয়োজন বোধ করেনি, তখন সেই বা কেন তার স্মৃতি বুকের মধ্যে জিইয়ে রাখবে আজও? কিন্তু আশ্চর্য, কথাটা ভাবতে গিয়েও যেন বুকটার ভিতরে টনটন করে ওঠে কি এক ব্যথায়। সমস্ত মন বিদ্রোহী হয়ে উঠতে চায় সমাজ ও তার নীতি ও আইনের বিরুদ্ধে। কেন কেন তার বিবাহটা সমাজ মেনে নেবে না? কেন তার বিবাহটা ছেলেখেলা মাত্র? সে তো সর্বান্তঃকরণেই সে রাতে তার স্বামীকে গ্রহণ করেছিল। মন্ত্রর কি অর্থ তা সে জানে না, আর তার অর্থ দিয়ে কোনো প্রয়োজন নেই তার। সেই মুহূর্তে তার অন্তরের অন্তঃস্থল থেকে যে মন্ত্র আপনা হতে উচ্চারিত হয়ে উঠেছিল সে তো মিথ্যা নয়। তার মধ্যে তো এতটুকু ফাঁকিও সেদিন ছিল না তার দিক থেকে। তবে কেন হবে তাদের বিবাহটা মিথ্যে? কেন হবে সবটাই একটা ছেলেখেলা? তাছাড়া তার স্বামী, হ্যাঁ স্বামী বই কি, তিনিও তো সে রাত্রে অকপটই স্বীকার করেছিলেন জীবনে সেই তার একমাত্র নারী, আর অন্য কোনো নারী জীবনে তার আসবে না, সেই তার স্ত্রী। তবে কেন হবে সেদিনকার বিবাহটা তাদের মিথ্যে, ছেলেখেলা? তবু মনের মধ্যে কোথাও কোনো জোরই যেন পায় না মিতা। প্রচণ্ড একটা হাহাকারে বুকটা যেন গুমড়ে গুমড়ে উঠতে থাকে। দিন আসে যায়, স্টুডিওর জীবনের বৈচিত্র্যের আস্বাদটা যেন থেতিয়ে আসে, এবং যত বইটা সমাপ্তির পথে এগিয়ে আসে ততই যেন মনের মধ্যে একটা ভয়, একটা আশঙ্কা দোলা দিতে থাকে। কে জানে তার অভিনয় লোকে কীভাবে নেবে? এখনো পর্যন্ত কী সে করলো বা না করলো কিছুই বুঝতে পারেনি। সুকোমল চৌধুরীর মুখের দিকে তাকেও কিছুই বুঝবার উপায় নেই। অসম্ভব রকম গম্ভীর মানুষটা, যেন একটা মেশিনের মতোই মনে হয়। স্টুডিওর মধ্যে সকলেই অল্প বিস্তর গল্প করে তার সঙ্গে, ভাবও হয়েছে ইতিমধ্যে অনেকের সঙ্গে তার। কেবল যেন আজও দূরের মানুষ থেকে গিয়েছে ওই সুকোমল চৌধুরী। অদ্ভুত একটা আভিজাত্যের স্বাতন্ত্র্য বোধে যেন সুকোমল চৌধুরীকে স্টুডিওর সবার থেকে চিহ্নিত করে রেখেছে সর্বদা। রুক্ষ চুল, প্রশস্ত ললাট, বুদ্ধিদীপ্ত দুটি চক্ষু, স্থির অনুসন্ধানী দৃষ্টি, উন্নত নাসা, দৃঢ়বদ্ধ ওষ্ঠ, ধারালো চিবুক। লোকটির মুখের দিকে তাকালেই যেন মনের মধ্যে শ্রদ্ধা ও ভয় একসঙ্গে জাগে। ওর শরীরের ধমনীতে যে রাজরক্ত প্রভাবিত, সেটা যেন ওর সংযত কথাবার্তা, চালচলন, হাসি, চাউনি ও গাম্ভীর্যে সব কিছুর ভিতর দিয়েই সুপ্রকাশ। দীর্ঘ 4 মাস একটানা শুটিং হওয়ার পর সেদিন ঠিক প্যাক আপের পূর্ব মুহূর্তে সুকোমল চৌধুরী মিতার সামনে এসে দাঁড়ালো। কেমন অভিনয় করলে ছবিতে, দেখবে নাকি মিতা? কেমন করে দেখব?
মিতা যেন অসহায় দৃষ্টি তুলে তাকালো সুকোমল চৌধুরীর মুখের দিকে। এখনই প্রজেকশন রুমে প্রথম 5টা রিল প্রজেকশন করে দেখা হবে। দেখতে চাও তো দেখতে পারো। নিশ্চয়ই দেখব। স্টুডিওর নিজস্ব প্রজেকশন রুম। ঘরের দরজা বন্ধ করে আলো নিভিয়ে প্রজেকশন শুরু হলো। মিতার বুকের মধ্যে সে সময় কি এক অসহ্য কাঁপুনি। তার পাশেই বসে অন্ধকারে সুকোমল চৌধুরী। এত কাছাকাছি সুকোমল চৌধুরীর কাছে কখনো মিতা বসেনি, আজ এই প্রথম। অন্ধকার ঘরের মধ্যেও যেন মিতার লোকটির উপস্থিতি অনুভব করে। অন্ধকারে সুকোমল চৌধুরীর জ্বলন্ত সিগারেটের রক্তাভ অগ্রভাগটা চুনির মতো জল করে যেন জ্বলছে। সিগারেটের গন্ধের সঙ্গে একটা পাতলা মিষ্টি সেন্টের গন্ধ মেশামেশি হয়ে ওর সমস্ত জ্ঞানেন্দ্রকে যেন অবসাচ্ছন্ন করে দেয়। অবাক বিস্ময়ে অধস্থিত রূপালী পদ্মার বুকে প্রতিফলিত সঞ্চরণশীল নিজের ছায়াটা দেখছিল মিতা। বিশেষ করে যেসব দৃশ্যে সুকোমল চৌধুরীর সঙ্গে সঙ্গে সে অভিনয় করেছে। গরিব আত্মভোলা চিত্রশিল্পীর ভূমিকায় নেমেছে সুকোমল চৌধুরী, আর তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছে সে। ধনী, দুলালী, শিক্ষিতা, প্রগল্ভা, হৃদয় বলে সত্যিকারের কোনো বস্তু নেই যার। নিহাত খেয়ালে তার মোহের বশে একদিন যে ভালোবাসার মালা দুলিয়ে দিয়েছিল শিল্পী অরূপের গলায়, আজ তার সেই ভুল বুঝি ভেঙে গিয়েছে দারিদ্র্য আর অভাবের নিষ্ঠুর বাস্তব আঘাতে। মেজাজ তার আজ তাই রুক্ষ হয়ে উঠেছে। প্রতি পদে পদে আজ তাই সংঘাত। অথচ মৌনী শিল্পীর সে জন্য কোনো ক্ষোভ নেই। রাগের মাথায় সেদিন প্রায় সমাপ্ত একখানি তৈলচিত্র নিষ্ঠুর জিজ্ঞাসায় নষ্ট করে দিয়েছে মিনা। এ কি করলে মিনা? আমার এতদিনকার চেষ্টা এমনি করে তুমি নষ্ট করে দিলে। ক্ষিপ্তা মিনা জবাব দেয়, বেশ করেছি, আগুন জ্বালিয়ে সব পুড়িয়ে ছাই করে দেব। কিন্তু কেন? কেন তা তুমি করবে? আমার ইচ্ছা, আমার খুশি। বলতে বলতে মিনা সামনের টেবিল থেকে পেন নাইফটা তুলে পাশের ক্যানভাসটার দিকে এগিয়ে যাবার চেষ্টা করতেই অরূপ মিনার হাতটা চেপে ধরে বাধা দেয়, বলে না। কিন্তু মিনা তখন যেন ক্ষেপে গিয়েছে। এক ঝটকা দিয়ে অরূপের মুঠি থেকে নিজের কবজিটা ছাড়িয়ে নেয়। তারপর আবার এগিয়ে যেতেই বাঘের মতোই যেন গর্জন করে ওঠে অরূপ, দাঁড়াও মিনা। মিনা তথাপি কোনো ভ্রুক্ষেপ করে না। ছুটে গিয়ে ক্যানভাসটা হাতে তুলে নিতেই অরূপ ঝাঁপিয়ে পড়ে মিনাকে এক ধাক্কা দেয়। ছিটকে পড়ে যায় মিনা, এবং পড়ে যাবার সময় ত্রিপয়ের ওপরে রক্ষিত রঙের জলের টামলারটা তার কপালে এসে পড়ল। চিৎকার করে কেঁদে ওঠে মিনা, রাস্কেল, ব্রুট। সঙ্গে সঙ্গে ঘরের আলো জ্বলে ওঠে। প্রজেকশন ওই পর্যন্তই। প্রজেকশন শেষ হলো যখন, রাত তখন বাজে প্রায় 9টা। কুমারের বিরাট পিলিমাউথ গাড়িতেই ফিরছিল ওরা দুজনে স্টুডিও থেকে। পিছনের সিটে পাশাপাশি দুজনে বসে, কারোর মুখেই কোনো কথা নেই। অনেকক্ষণ পরে সুকোমল চৌধুরী মৃদু কণ্ঠে বললে, কেমন লাগলো নিজের ছবি তোমার? আপনার কেমন লাগলো? তোমার ভিতর অভিনয়ের স্পার্ক আছে মিতা। নিষ্ঠা রাখতে পারো যদি, আমার মনে হয় একদিন স্বীকৃতি পাবে তুমি। সবই আপনার কৃতিত্ব। সব নয়, কিছুটা তোমারও আছে। আর কোনো কথা হয়নি সে রাত্রে ফিরতি পথে গাড়িতে। সামান্য কিছু প্যাচওয়ার্ক বাকি ছিল। সে কাজ যেদিন শেষ হলো সেদিন ফ্লোরে সুকোমল চৌধুরী উপস্থিত ছিল না। তার অ্যাসিস্ট্যান্ট অবনী মজুমদারই ডাইরেকশন দিচ্ছিল। কাজ শেষ হবার পর বিদায়ের পূর্ব মুহূর্তে মিতাই অবনীকে জিজ্ঞাসা করল, মিস্টার চৌধুরী কাজ ফ্লোরে দেখলাম না। না, তিনি আসেননি। কুমার সাহেব কয়দিন থেকে অসুস্থ। অসুস্থ? কি হয়েছে তা জানি না, তবে শুনেছি 7-8 দিন বাড়ি থেকে বের হন না। ফিরতি পথে ট্যাক্সিতে বসে হঠাৎ মিতার মনে হয় সুকোমল চৌধুরীর একটা খোঁজ নিতে যাওয়া তার উচিত। তারই দয়ায় তার চাকরি। তার অসুস্থতার সংবাদ পেয়েও সে কোনো খোঁজ খবর নেয়নি শুনলে হয়তো তিনি কিছু ভাবতে পারেন। সঙ্গে সঙ্গে মিতা ড্রাইভারকে নির্দিষ্ট ঠিকানায় যাবার জন্য নির্দেশ দিল। কিন্তু নির্দিষ্ট বাড়িটার গেট দিয়ে ট্যাক্সি প্রবেশ করে পটিকোর নিচে এসে দাঁড়াতেই মিতার ক্ষণপূর্বে সমস্ত উৎসাহ যেন দপ করে সহসা নিভে যায়। গাড়ি থেকে নেমে ট্যাক্সি ড্রাইভারকে অপেক্ষা করতে বলে 2 পা এগিয়ে গিয়েও পটিকোর নিচে সে দাঁড়িয়ে যায়। না ভেবেচিন্তে ঝোঁকের মাথায় হঠাৎ এখানে তার চলে আসাটা ভালো হলো কি না কে জানে। মনে হয় ফিরেই যায় সে। এগুতেও পারে না, পিছুতেও পারে না। সে এক বিশ্রী অবস্থা। সহসা ওই সময়
ড্রয়িং রুম থেকে একটি ভৃত্য পটিকো এসে অন্ধকারে মিতাকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করে, কে ওখানে? আমি। খুট করে সুইচ টেপার শব্দ হয়। পটিকোর আলোটা জ্বলে উঠল। কে আপনি? কাকে চান? কুমার সাহেব আছেন? আছেন, কিন্তু তাকে একটু খবর দিতে পারো? স্টুডিও থেকে মিতা রায় এসেছে। আপনি ভিতরে গিয়ে বসুন, খবর দিচ্ছি। মিতাকে ড্রয়িং রুমে বসিয়ে ভৃত্য ভেতরে চলে গেল। আবার মনে হয় মিতার চলে গেলেই বোধহয় ভালো হতো, কিন্তু সঙ্গে সঙ্গে মনে হয় এত দূর এসে খবর দেবার পর চলে গেলে ব্যাপারটা বিশ্রী হবে। একটু পরেই ভৃত্য এসে আহ্বান জানালো, আসুন। সিঁড়ি দিয়ে উঠে দোতলায় একটা আলোকিত পর্দা ফেলা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ইঙ্গিত করে ভৃত্য বলে, যান ভিতরে। বারেকের জন্য বুঝি মিতা ইতস্তত করে। তারপরই কম্পিত পদে পর্দা তুলে ঘরে প্রবেশ করে থমকে দাঁড়িয়ে যায় মিতা। দামি আসবাবপত্রে সুসজ্জিত একটি কক্ষ। মেঝেতে দামি কার্পেট বিছানো। একটা সোফার ওপরে বসে সুকোমল চৌধুরী। সামনে একটা গোল টেবিলের ওপরে ড্রিঙ্কের সব সাজ সরঞ্জাম। গায়ে কিমানো সোফার ওপর বসে সুকোমল চৌধুরী। মাথার চুল রুক্ষ। কি খবর মিতা? এসো। মিতা ঘরের মধ্যে এগিয়ে এলো। পাশেই একটা শূন্য সোফা দেখিয়ে সুকোমল চৌধুরী পুনরায় সাদর আহ্বানে জানালো, এসো বসো। ভীরু হরিণীর দৃষ্টি যেন ফুটে ওঠে মিতার দু চোখের তারায়। অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে নেয় মিতা। এগিয়ে যাবে কি যাবে না ভাবতে ভাবতেই আবার তাকায় মিতা সুকোমল চৌধুরীর দিকে। এসো মিতা। নরম কার্পেটের ওপর পা ফেলে ফেলে সত্যি সত্যি এবারে গিয়ে নির্দিষ্ট সোফার ওপর বসল মিতা। ঘামছে তখন তার সর্বাঙ্গ। সে কি করলো? এখানে সে মরতে এলো কেন? সহসা ওই সময় ঘরের কোণে মিতার নজর পড়তেই দৃষ্টি তার যেন আর ফিরতে চায় না। ট্যান করা বিরাট একটা রয়্যাল বেঙ্গল টাইগার চার পায়ে মুখ বেদান করে এই দিকে তাকিয়েই দাঁড়িয়ে আছে। চোখের কালদণ্ড দুটো যেন জল জল করে জ্বলছে আলোয়। ও বাঘটা আমি আসামের জঙ্গলে একবার শিকার করেছিলাম। ম্যান ইটার 3-3টে মানুষকেও শেষ করেছিল। নিজের অজ্ঞাতেই আবার সুকোমল চৌধুরীর চোখের সঙ্গে তার দৃষ্টি মিলিত হলো। আপনি বুঝি শিকার করেন? এখন আর করি না, তবে প্রথম যৌবনে করতাম, অনেক করেছি। মৃদু হেসে জবাব দিল সুকোমল চৌধুরী। কথাটা বলে পাশের কলিং বেলটা টিপল চৌধুরী। পূর্বোক্ত ভৃত্য এসে ঘরের মধ্যে প্রবেশ করল। চা নিয়ে আয়। না না, এখন চায়ের প্রয়োজন নেই। তবে কি খাবে বলো? এনি কোল্ড ড্রিঙ্কস? না, একেবারে কিছুই খাবে না? ভৃত্য তখনও অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। মিতা যেন কেমন বিব্রত বোধ করে। ভৃত্যের দিকে চেয়ে বলে, কিছুর দরকার নেই, যাও। ভৃত্য চলে গেল। আমাদের এ বইটা সামনের মাসেই রিলিজ হচ্ছে, শুনেছ বোধহয়? না তো। হ্যাঁ, আমাদের নেক্সট প্রোডাকশন সামনের মাসের গোড়াতেই শুরু হবে। অবনীকে আমি বলে দিয়েছি স্ক্রিপ্টটা তোমাকে একবার এর মধ্যে শুনিয়ে দিতে। এবারেও বুঝি গল্প আপনারই লেখা? না, একজন অনামা নতুন লেখকের লেখা গল্প। 2-4টে গল্প মাত্র বের হয়েছে এদিক ওদিক মাসিক ও সাপ্তাহিকে। তারই একটা গল্প আমি কিনেছি। ওই সময় সহসা চুরির মৃদু শব্দে চোখ তুলে তাকাতেই মিতার অপূর্ব সুন্দরী এক 25 থেকে 26 বছর বয়স্কা নারীর সঙ্গে চোখাচোখি হলো। পরিধানে দামি শাড়ি, গা ভর্তি গহনা। দরজার গোড়াতেই দাঁড়িয়ে। কি চাও রমা? ইনি কে? ও মিতা রায়, আমার বইয়ের নতুন হিরোইন। মিতা, এ আমার স্ত্রী রমলা। মিতা হাত তুলে নমস্কার জানালো কুমারের স্ত্রীকে, এবং এতক্ষণে সর্বপ্রথম যেন এ বাড়িতে পা দেওয়া অবধি মিতা একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। বুকের ভেতরটা যেন হালকা বোধ করে। কুমার সাহেবের স্ত্রী কেন ঘরের মধ্যে দাঁড়ালো না? পরক্ষণেই তীব্র দৃষ্টিতে বারেক মাত্র মিতার দিকে তাকিয়ে ঘর থেকে বের হয়ে গেল, মিতার নমস্কারের কোনো প্রত্যুত্তর বা স্বীকৃতি না দিয়েই। মিতা যেন কেমন স্তম্ভিত হয়ে যায়। উনি চলে গেলেন কেন? ওর কথা বলো না মিতা। ওর না আছে কোনো কালচার, না আছে কোনো শিক্ষা। আমি তাহলে এবার উঠি? উঠবে? কিন্তু কেন এসেছিলে তা তো বললে না। না, সে তেমন কিছু নয়। অবনীবাবুর মুখে শুনলাম আপনি অসুস্থ, তাই খোঁজ নিতে এসেছিলাম। বলতে বলতে মিতা ততক্ষণে যাবার জন্য প্রস্তুত হয়ে উঠে দাঁড়িয়েছে। চপ্পলটা পায়ে গলাতে গলাতে সুকোমল চৌধুরী উঠে দাঁড়ায়।
বলে, চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। না না, তার কোনো প্রয়োজন হবে না, নিচে ট্যাক্সি আমি দাঁড় করিয়েই রেখেছি, চলে যেতে পারবো। তা হোক, ট্যাক্সি ছেড়ে দেবে, চলো, আমিই তোমাকে পৌঁছে দিয়ে আসবো। তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। মিতাকে কোনোরূপ প্রত্যুত্তরে অবকাশ মাত্রও না দিয়ে বের হয়ে গেল ঘর থেকে সুকোমল চৌধুরী। মিতা আবার সোফার উপর বসে পড়ে। সোফায় বসে অন্যমনস্ক মিতা সুকোমল চৌধুরীর স্ত্রী রমলা দেবীর কথাই ভাবছিল। ভদ্রমহিলা ঘরের মধ্যে ঢুকে তার নমস্কার করা সত্ত্বেও কোনো প্রতি নমস্কার না জানিয়ে অমন করে বের হয়ে গেলেন কেন ঘর থেকে? কেন তুমি এসেছো এখানে? সহসা ঠিক পিছনেই ক্ষণ মুহূর্তের শ্রুত নারীকণ্ঠ শুনে যেন ভূত দেখার মতোই চমকে ফিরে তাকায় মিতা। ঠিক তার সোফার পশ্চাতেই দাঁড়িয়ে রমলা। কখন যে সে তার সোফার পশ্চাতে এসে দাঁড়িয়েছে টেরও পায়নি সে। চোখ তো নয়, দুখণ্ড অঙ্গারের মতোই জ্বলছে রমলার চোখের মণি দুটো যেন। ভেবেছ ও তোমাকে মাথায় করে নাচবে, তাই না? ভুল ভুল করেছ। তাহলে সব মিটে গেলেই তোমাকে ও ঠেলে সরিয়ে দেবে, চিনতেও তখন পারবে না। কথাগুলো বলেই আর দাঁড়ালো না রমলা, ঘর থেকে বের হয়ে গেল অন্য দ্বারপথে। স্তম্ভিত মিতা পাথরের মতোই যেন জমাট বেঁধে সোফার ওপর বসে থাকে। তারও মিনিট দুই বাদে ঘরে এসে ঢুকল সুকোমল চৌধুরী। পায়জামার উপরে একটা পাঞ্জাবি চাপিয়ে এসেছে মাত্র। চলো মিতা। যান্ত্রিক পুতুলের মতোই উঠে দাঁড়ালো মিতা। ফিরতে সেদিন একটু রাত হয়ে গিয়েছিল মিতার, এবং দরজার গোড়াতে মিতাকে নামিয়ে দিয়ে চলে গিয়েছিল সুকোমল চৌধুরী। তারপর মাঝখানেক আর দেখা হয়নি মিতার সঙ্গে সুকোমল চৌধুরী। সংবাদপত্র মারফতই জেনেছিল মিতা সুকোমল চৌধুরী তার পরবর্তী বইয়ের লোকেশনের জন্য মণিপুর অঞ্চলে গিয়েছে। ওদিকে যথাসময়ে মিতার প্রথম বই হাউসে রিলিজ হলো, এবং বই রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে মিতা যেন বেশ কিছুটা জনগণের চিত্ত জয় করে নিল। চারিদিকে কাগজে মিতাকে নিয়ে প্রচুর সমালোচনা হলো। চিত্রজগতে নবোদিত তারকা মিতা রায়, তার মধ্যে আছে নাকি প্রচুর সম্ভাবনার ইঙ্গিত। হাউসে বই রিলিজ হবার হপ্তা দুই পরে একদিন দ্বিপ্রহরে স্টুডিওর গাড়ি এলো মিতাকে নিতে। মল্লিকার পাশে শুয়ে মিতা মল্লিকার সঙ্গে গল্প করছিল। এমন সময় ভৃত্য এসে জানালো স্টুডিও থেকে গাড়ি এসেছে মিতাকে নিয়ে যেতে। একটু যেন বিস্মিত হয়ে মিতা ড্রাইভারকে প্রশ্ন করে জানতে পারল ডিরেক্টর সাহেব নিজে তার গাড়ি পাঠিয়েছে। হয়তো নতুন বই সংক্রান্ত কোনো ব্যাপারেই সুকোমল চৌধুরী ডেকে পাঠিয়েছেন। তাড়াতাড়ি সাজগোজ করে মিতা প্রস্তুত হয়ে এসে গাড়িতে উঠে বসল। সুকোমল চৌধুরী বলেছিল বটে তার অ্যাসিস্ট্যান্ট ইতিমধ্যে একদিন এসে নতুন বইয়ের স্ক্রিপ্টটা শুনিয়ে যাবে, কিন্তু অবনী আসেনি। মিতা এখনও জানে না পরবর্তী বইয়ে তার কী ধরনের রোল। কাগজে অবশ্যই বিজ্ঞাপন দেখেছিল মিতা সুকোমল চৌধুরী শীঘ্রই তার নতুন বই শুরু করবেন। কিন্তু মিতা একটু আশ্চর্যই হয় যখন পরিচিত স্টুডিওর বদলে অন্য স্টুডিওতে এসে গাড়ি ঢুকেছে। সে ড্রাইভারকে জিজ্ঞাসা করে, এ কোন স্টুডিওতে এলে ড্রাইভার? ড্রাইভার জবাব দেয়, সাহেব এখানেই আছেন। নতুন স্টুডিও। গাড়ি থেকে নামতেই সুকোমল চৌধুরী অ্যাসিস্ট্যান্ট অবনী এগিয়ে এলো। আসুন মিস রায়। মিস্টার চৌধুরী ডাইরেক্টরস রুমে আছে। লম্বা ব্যারাকের মতো রাস্তার ডান দিকে পরপর সব ছোট ছোট ঘর। স্টুডিওতে বর্তমানে যে যে ডাইরেক্টর কাজ করেছেন তাদের জন্য প্রত্যেকের আলাদা আলাদা ঘর। ঘরের দরজায় নেম প্লেটে ডাইরেক্টরের নাম লেখা ও বইয়ের নাম। অবনীর সঙ্গে একেবারে শেষ প্রান্তের ঘরটিতে গিয়ে প্রবেশ করল মিতা পর্দা তুলে। ঘরের মধ্যস্থলে একটি টেবিল, ঘরের দরজার মুখোমুখি একটা চেয়ারে বসেছিল সুকোমল চৌধুরী। তার পাশে দুটো চেয়ারে দুজন মধ্যবয়সী অজানা ভদ্রলোক বসে। একজনের বেশভূষা দেখলেই বোঝা যায় তিনিই মারোয়ারি, অন্যজনের পরিধানেও দামি স্যুট। মিতা ঘরে প্রবেশ করতেই একটা খালি চেয়ার নির্দেশ করে কুমার সাহেব তার স্বভাবসিদ্ধ গম্ভীর গলায় বললে, বসো মিতা। নমস্তে মিতা দেবী। মারোয়ারি ভদ্রলোক নমস্কার জানালো। নমস্তে, মৃদুকণ্ঠে মিতা জবাব দেয় চেয়ারে বসতে বসতে। দ্বিতীয় ভদ্রলোকটিও নমস্কার জানালো। এবার সুকোমল চৌধুরী কথা বলে, মিতা, ইনি হচ্ছেন রামদাস চামেরিয়া। এর সঙ্গেই আমি আমার পরবর্তী বইয়ের কন্ট্রাক্ট সই করছি। এদের ইচ্ছা তুমি ওদের বইতে হিরোইন থাকো। আমার বইতে যে রেমুনারেশন পেয়েছ এরা তাই দেবেন। মিস্টার চামুরিয়া তাড়াতাড়ি সায় দিয়ে ওঠেন।
চৌধুরী সাহেবকে দিয়ে আমার আরও 2টো বই করাবো। সব বইতে আপনি থাকবেন। 3টি বইয়ের জন্য আপনার সঙ্গে আজ আমরা কন্ট্রাক্টটি সই করে নিতে চাই। 3টি বইয়ের একসঙ্গে কন্ট্রাক্ট? বিহ্বল কৃতজ্ঞ দৃষ্টিতে তাকায় মিতা সুকোমল চৌধুরীর দিকে। কী জবাব দেবে সে ভেবে পায় না। সহসা সুকোমল চৌধুরী কথা বলে ওঠে, না মিস্টার চামেরিয়া, 3টি বইয়ের একত্রে কন্ট্রাক্ট হবে না। মাত্র একটি বইয়ের জন্যই আপাতত উনি কন্ট্রাক্ট করবেন। সেই মতোই কন্ট্রাক্ট সই করিয়ে নিন। দ্বিতীয় ভদ্রলোকটি এবার কথা বললেন, আমরা মিতা দেবীকে এক্সক্লুসিভ আর্টিস্ট করে নিতে চাই 3 বছরের জন্য। সেই জন্য উনি কি মাইনা মাস এক্সপেক্ট করেন, তাই না হয় বলুন আপনারা? বেশ তো, উনি যদি তাতে রাজি থাকেন তো সই করুন, কুমার সাহেব এবার বলে। মিতার সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানায়, না, কুমার সাহেব যা বলেছেন তাই হবে। আমি একটা বইয়ের জন্যই সই করব। অতঃপর মারোয়ারি ভদ্রলোক তার বন্ধু পরস্পরের সঙ্গে চোখ চাওয়াচুই করে বললেন, বেশ, তবে তাই হোক। 1001 টাকা নগদ দিয়ে মাস 500 টাকা মাহিনা হিসাবে তখনই কন্ট্রাক্ট সই হয়ে গেল। কন্ট্রাক্ট সই হতে হতে ওদিকে সন্ধ্যা হয়ে গিয়েছিল। সুকোমল চৌধুরী মিতাকে সঙ্গে নিয়ে এসে তার গাড়িতে উঠল। পাশাপাশি দুজনে বসে, চলো আমার বাড়ি থেকে চা খেয়ে যাবে। কুমার সাহেবের বাড়িতে যাবার কথা মিতার সঙ্গে সঙ্গে মনে পড়ে ওর স্ত্রী রমলা দেবীর কথা এবং মনটা সংকুচিত হয়ে পড়ে। কিন্তু তবু কেন না জানি কোনো প্রতিবাদ জানাতে পারে না কুমারের প্রস্তাবে। প্রকৃতপক্ষে বলতে গেলে কুমার সাহেবের সহায়তায় চিত্রজগতে তার পরিচিতি, এই শুভক্ষণে মনে যেন তার কুমার সাহেবকে না বলতে সংকোচ হয়। কিন্তু ওই সঙ্গে সেদিনকার ক্ষণপরিচিত রমলা দেবীর কথাগুলোও যেন সে ভুলতে পারে না। সঙ্গে সঙ্গে আবার মনে হয় এই মাসের আলাপে আজ পর্যন্ত সে কুমারের দিক থেকে কোনো অসঙ্গত আচরণ বা অসৌজন্যের আভাস মাত্রও দেখেনি। সেই দিক থেকেও তো তার কুমারের বিরুদ্ধে কোনো নালিশ নেই। তাই কুমারের প্রস্তাবে হ্যাঁ বা না কিছুই বলে না মিতা। দোতলায় কুমার সাহেবের সেই পরিচিত ঘর, শুধু তফাতের মধ্যে আজ কুমারের সামনে মদের বোতল বা গ্লাস ছিল না। ট্রেনের ওপরে সাজানো ছিল চায়ের সরঞ্জাম। চায়ের কাপে চুমুক দিতে দিতে সুকোমল চৌধুরী বলছিল, একটা কথা তোমাকে আজ বলছি মিতা, ভাগ্য সুপ্রসন্ন হলে এ লাইনে স্বীকৃতি পেতে দেরি হয় না। তাছাড়া তোমার মধ্যে যে অভিনয়ের স্পার্ক আছে, তাতে করে সে স্বীকৃতি পেতে তোমার হয়তো খুব কষ্ট হবে না। কিন্তু মনে রেখো, সে স্বীকৃতি নষ্ট হতেও বেশি দেরি হয় না। মিতা কোনো জবাব দেয় না, চুপ করেই থাকে। তাই বলছিলাম, কুমার বলতে থাকে, সেই স্বীকৃতি আসবার মূলে কখনো বেসামাল হয়ে যেও না। তাছাড়া আরও একটা কথা মনে রেখো, পর্দায় বলো মঞ্চে বলো, অভিনেতা অভিনেত্রীদের স্বীকৃতিটা জনগণের কাছ থেকে যেমন আচমকা উচ্ছ্বাসিত হয়ে ওঠে, তেমনই আচমকাই আবার একদিন তারা মুখ ফিরিয়েও নিতে পারে। আরও এই সঙ্গে একটা কথা মনে রেখো মিতা, এ লাইনে সত্যিকারের বন্ধু কেউ নেই। কথায় কথায় সেদিন রাত 10টা হয়ে গিয়েছিল। মিতার খেয়ালই ছিল না। আচমকা হাত ঘড়ির দিকে নজর পড়ায় খেয়াল হতেই মিতা চমকে ওঠে, রাত 10টা? এবার আমি বাড়ি যাব মিস্টার চৌধুরী। হ্যাঁ চলো, তোমাকে পৌঁছে দিয়ে আসি। কুমার সাহেব উঠে দাঁড়ালেন এবং ভৃত্যকে ডেকে আদেশ দিলেন ড্রাইভারকে গাড়ি বের করবার জন্য। ড্রাইভার গাড়ি চালাচ্ছিল। পিছনের সিটে পাশাপাশি বসেছিল মিতা আর কুমার সাহেব। নিঃশব্দে একসময় অন্ধকারে কুমার সাহেব মিতার হাতটা স্পর্শ করল। প্রথমটা মিতা ঠিক বুঝতে পারেনি ব্যাপারটা। ভেবেছিল হয়তো পার্শ্বে উপবিষ্ট কুমারের হাতটা এমনি তাকে স্পর্শ করেছে। কিন্তু পর মুহূর্তেই তার সে ভুল ভেঙে গেল যখন কুমার তার হাতটা ধরে নিজের কোলের ওপর তুলে নিল। সঙ্গে সঙ্গে মিতা হাতটা টেনে নেয়, কারণ পুরুষের স্পর্শের মধ্যে কোথাও আছে শঙ্কা। নারী হয়ে সেই মুহূর্তে মিতার বুঝতে দেরি হয়নি এবং অজানিত একটা ভয়ে ওই মুহূর্তে বুকের ভেতরটাও যে দূর দূর করে কেঁপে ওঠেনি তাও নয়। তবু আশ্চর্য, মিতা এতটুকু শব্দ করেনি। গাড়ির জানলাপথে প্রচুর হাওয়া আসলেও ঘামছিল মিতা। কুমার এবারে অসংকোচে মিতার টেনে নেওয়ার হাতটা চেপে ধরল। মিতা, বলুন, আমি এবারে তোমার সঙ্গে 4 বছরের একটা লং কন্ট্যাক্ট করব ভাবছি। হাতটা ছাড়ুন কুমার সাহেব। কেন, তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না? বিশ্বাস যদি আপনি রাখতে পারেন তো কেন করব না আপনাকে বিশ্বাস? গাড়িটা ওই সময় ধীরে ধীরে থেমে গেল। মিতার বাড়ি পৌঁছে গিয়েছে। হাতটা ছেড়ে দিল কুমার। মৃদু কণ্ঠে নমস্কার জানিয়ে গাড়ি থেকে নেমে গেল মিতা।
কুমার সাহেবের দ্বিতীয় চিত্রের শুটিং যথাসময়ে শুরু হলো এবং যত শুটিং এগিয়ে যেতে লাগলো মিতা লক্ষ্য করলো আসলে সে বইয়ে নায়িকা থাকলেও স্ক্রিপ্টে গল্পের গতি কুমার সাহেব এমনি অদল করে দিয়েছেন যে নায়িকার ভূমিকা থেকে সমস্ত সহানুভূতি গিয়ে পড়ে উপনায়িকার ওপরেই। এবং মিতা বুঝতে পারে ইচ্ছা করেই কুমার সাহেব ছবি নায়িকাকে কোণঠাসা করে উপনায়িকাকেই প্রাধান্য দিয়েছেন গল্পে। রুদ্ধ আক্রোশে ভিতরে ভিতরে মিতা ফুলতে থাকে, কিন্তু উপায় নেই। সামান্য দিনে সে বুঝতে পেরেছে ছবির ডাইরেক্টরই সর্বেসর্বা, তার ইচ্ছা ও খেয়াল খুশিতেই ছবি। এক্ষেত্রে কিছু বলতে যাওয়া মানেই অপমানিত হওয়া। এ যে তার সেদিনকার গাড়ির মধ্যে কুমারের প্রতি ব্যবহারের প্রতিক্রিয়া, সেটুকু বুঝতেও মিতার মতো বুদ্ধিমতী মেয়ের দেরি হয় না। উপায় নেই, কন্ট্রাক্ট যখন সে সই করেছে ছবি তাকে শেষ করতেই হবে। ছবিতে সে স্বীকৃতি পাক বা না পাক। তাছাড়া এ লাইনেও সে নবাগতা, এই তার দ্বিতীয় ছবি। সেক্ষেত্রে কুমার সাহেবের মতন একজন স্বনামধন্য ডাইরেক্টরের বিরুদ্ধে যাবার কথা কল্পনাতেও ভাবতে পারে না। ভাগ্যের ওপর নিজেকে সম্পূর্ণভাবে ছেড়ে দিয়ে মিতা চুপ করেই থাকে এবং যথাসাধ্য সে নিজের বুদ্ধি বিবেচনার মতো অভিনয় করবার চেষ্টা করে যায়। প্রথম ছবিতে কুমার সাহেব তাকে পাখি পড়ার মতো করে বুঝিয়ে বুঝিয়ে অভিনয় করিয়েছিলেন, আর এবারে মিতা সম্পর্কে তিনি সম্পূর্ণ নিষ্ক্রিয়, উদাসীন যেন। মিতার প্রতি কুমার সাহেবের এই দৃশ্য আচরণ কুমারের সহকারী অন্যান্য কর্মীদের কারো দৃষ্টি এড়ায় না, তারাও কম বিস্মিত হয় না। এমনকি কুমার সাহেবের অ্যাসিস্ট্যান্ট অবনী একদিন শুটিংয়ের অবসরে কথাটা কুমার সাহেবকেও বলেছিল। কুমার জবাবে বলেছিলেন, তাতে করে ভস্যে ঘি ঢালাই হবে অবনী, ওর কোনো পার্টস আছে বলে আমার মনে হয় না। অল্প দূরেই ওই সময় একটা চেয়ারের ফ্লোরেই একপাশে মিতা বসেছিল মেকআপ নিয়ে। কথাটা তার কানে যায়। কুমারের কথায় মিতার দু চক্ষু বেয়ে সেদিন 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়েছিল। ইচ্ছা হয়েছিল চিৎকার করে সে সকলকে শুনিয়ে শুনিয়ে বলে, স্কাউন্ড্রেল, লম্পট, কিন্তু গলা দিয়ে তার স্বর বের হয় না। ফোঁটার পর ফোঁটা অশ্রু গড়িয়ে গড়িয়ে কেবল চোখের কোণ বেয়ে পড়তে থাকে। আজকের মতো এখানেই শেষ হলো নেহারঞ্জন গুপ্তর লেখা উপন্যাস বকুল গন্ধে বন্যা এলো। আজ শুনলেন উপন্যাসটির 3য় পর্ব। উপন্যাসটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।